হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিয়ার অ্যাসপিরেন্টস। আজকে আমরা শুরু করতে চলেছি বেঙ্গল পার্টিশন, যেটি হয়েছিল 1905 সালে। বিগত 6 থেকে 7 দিন ভিডিও আসতে পারিনি, তার কারণ আমার শারীরিক কিছু অসুস্থতা ছিল। তো আজকে পুরোপুরি ঠিক হওয়ার পরে শুরু করতে চলেছি। খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হিস্ট্রি, যেটির থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এবং সামনে এনটিপিসি এবং আপকামিং সিজিএল যদি দেখা যায় সেখানেও এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই। তো শুরু করা যাক এই চ্যাপ্টারটি। প্রথমে আসি বঙ্গভঙ্গ 1905 সালে বা বেঙ্গল পার্টিশন 1905 সালে যার জন্য হয় সেই লোকটিকে লর্ড কার্জন। লর্ড কার্জন তিনি 1899 থেকে 1905 অব্দি ভাইসরয় ছিলেন। 1899 থেকে 1905 অব্দি ভাইসরয় ছিলেন এবং তার বেশ কিছু উল্লেখযোগ্য নীতিসমূহ আমরা প্রথমে দেখে নিই। প্রথম হচ্ছে কলকাতা কর্পোরেশন অ্যাক্ট 1899, মানে যে বছর তিনি ভাইসরয় হলেন সেই বছরই এটি চালু করেছিলেন। এখানে কি হয়েছিল যে কর্পোরেশনে যে নির্বাচিত ভারতীয় সদস্য ছিলেন তাদের সংখ্যা হ্রাস করে দিতে হবে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1904, এটা কি যে সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করে নিতে হবে। থার্ড কি ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904, অর্থাৎ বঙ্গভঙ্গের আগের বছর। এটাতে কি ছিল যে বিশ্ববিদ্যালয়ের ওপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি করতে হবে। আর একদম সব থেকে বিতর্কিত এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ 1905, 1905 সালের বঙ্গভঙ্গ। দিল্লি দরবার সংক্রান্ত নোট একটু পরে গিয়ে এটা কাজে লাগবে, কিন্তু এই তিনটে জেনে নেওয়া ভালো। প্রথম দিল্লি দরবার কবে হয়? 1877, সেই সময় কে ছিলেন? লর্ড লিটন। দ্বিতীয় দরবার কবে হয়? 1903, সেই সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। তৃতীয় দিল্লি দরবার হয় 1911, সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। এই লর্ড হার্ডিঞ্জই কিন্তু বঙ্গভঙ্গ রদ করেন। তাহলে প্রথমটা 77, 1877, তারপরটা 1903, 1903, এবং তারপরটা 1911 বা 1911। কে কে ছিলেন? প্রথমটায় লর্ড লিটন, তারপরটা কার্জন, তারপরটা হার্ডিঞ্জ। এইবার আসি বঙ্গভঙ্গের মূল কারণ বা প্রস্তাবনা সম্পর্কে। বঙ্গভঙ্গের যদি মূল প্রেক্ষাপট ও পরিসংখ্যান বলা হয় তো 1903 সালে এর প্রথম প্রস্তাব দেওয়া হয় যে বঙ্গকে বিভাজন করতে হবে। আর তৎকালীন যে ভারতবর্ষে মোট জনসংখ্যা ছিল তার 1/4 এই ভারতবর্ষের এই বাংলায় বাস করত। তো দুটি প্রদেশে ভাগ করা হয় বা দুটি পৃথক জায়গা করে দেওয়া হয়, একটা পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল, একটা ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম মিলে পূর্ববঙ্গ হয়ে যায়। তো এটাই বলা হয় যে ওয়েস্ট বেঙ্গলে থাকবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আর ইস্ট বেঙ্গলে থাকবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এইভাবে বিভাজন করা হয় এবং যে পূর্ববঙ্গ হবে তার রাজধানী হবে ঢাকা। যদি এবার বিভাজনের কারণ বলা হয়, প্রথম তো আসে যে ব্রিটিশরা কি বলে। এবার ব্রিটিশরা যাই যুক্তি দিয়েই বিভাজন করুক না কেন, তারা থোড়ি সেই আসল কারণটা, ওদের মূল যে লক্ষ্য সেটা বলতে হবে। তো তারা মুখে কি বলেছিল যে আমাদের প্রশাসনিক দিক থেকে কিছু অসুবিধা হচ্ছে, সেই জন্য প্রশাসনিক সুবিধার জন্য আমরা বিভাজন করতে চাই। এটা ব্রিটিশদের যুক্তি ছিল, কিন্তু অ্যাকচুয়াল কারণ কি ছিল? যে বৈপ্লবিক কাণ্ড কারখানার আঁতুড়ঘর ছিল বাংলা, সেটাকে আটকাতে ওরা একটা অস্ত্র ব্যবহার করে, সেটা হচ্ছে হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি। হিন্দু ও মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, এর ফলে বাংলাকে দুর্বল করবে। এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তো 1905 সালের জুলাইতে বিভাজন সময়রেখার ঘোষণা করা হয়। বিভাজিত যে হবে তার ঘোষণা হয় জুলাই 1905, আর কার্যকর হয় সেই বছরেই 16 অক্টোবর। এই 16 অক্টোবরকে শোক দিবস হিসাবে পালন করা হয়। স্বদেশী ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এবার বঙ্গকে ভঙ্গ করে দেবে, সবাই কি মুখ বুজে সহ্য করবে? না। তো তো এই নিয়ে বিভিন্ন আন্দোলন গড়ে ওঠে। কংগ্রেস অধিবেশন সেই বছর অর্থাৎ 1905 সালে কে করেন? সভাপতিত্ব জি কে গোখলে।
এই জি.কে. গোখলে ছিল রাজনৈতিক গুরু কার? আমরা কংগ্রেস সেশনের সময় পড়েছিলাম জি.কে. গোখলে 1905-এ বেনারসে একটি সভাপতিত্ব করে কংগ্রেস সেশন। এই জি.কে. গোখলে কাদের রাজনৈতিক গুরু ছিল? মহাত্মা গান্ধী আর মোহাম্মদ আলী জিন্নাহ, এই দুজনের, মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নাহ এই দুজনেরই রাজনৈতিক গুরু ছিলেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এই আন্দোলনের বিপক্ষে 1905 সালের 7ই আগস্ট কলকাতা টাউন হলে আনুষ্ঠানিকভাবে বিদেশি পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয় তার দ্বারা। আগের স্লাইডে আমরা পড়লাম যে জুলাই মাসের 1905 সালের যে জুলাই মাস সেখানে ঘোষণা হলো এবং ঠিক তার পরের মাসের 7ই আগস্ট কলকাতার টাউন হল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিদেশি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। এইবার আসছে 1906 সাল, ঠিক তার পরের বছর। সেই বছর কলকাতাতেই দাদাভাই নওরোজি সভাপতিত্ব করেন কংগ্রেসের। দাদাভাই নওরোজি, আমরা এটা কংগ্রেসের সেশনেও পড়েছিলাম আগের ভিডিওতে। এখানে 4টে জিনিস গ্রহণ করা হয়। কি কি সেটা? SSBN, এই 4টে জিনিস গ্রহণ করা হয়। এস ফর স্বরাজ, এস ফর স্বরাজ, এস ফর স্বদেশী, বি ফর বয়কট এবং এন ফর ন্যাশনাল এডুকেশন বা জাতীয় শিক্ষা। এই 4টি জিনিস এই সেশন থেকে নেওয়া হয়। এইবার কিছু তথ্য এখানে জেনে রাখা ভালো যে বরিশালে, যেটা বর্তমান বাংলাদেশে আছে, অশ্বিনী কুমার দত্ত কর্তৃক স্বদেশ বান্ধব সমিতি গঠন করা হয়, জাতীয় শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয় এবং তামিলনাড়ুতে ভি.ও. চিদম্বরম পিল্লাইয়ের কর্তৃক স্বদেশী স্টিম নেভিগেশন কোম্পানি প্রতিষ্ঠা করা হয়। এই 3টে আপনি মুখস্থ করে রাখতে হবে। নেক্সট 1905, 1906 এর পরে এবার আসছি 1907। এর সভাপতিত্ব করেন রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষের এই সেশন কেন ইম্পর্টেন্ট? এই সময় সুরাট স্প্লিট বলা হয়। সুরাট স্প্লিটের মাধ্যমে মডারেটস এবং এক্সট্রিমিস্ট অর্থাৎ নরমপন্থী ও চরমপন্থীদের বিভাজন ঘটে যায়। এটাকে সুরাট স্প্লিটও বলা হয়। সেই জন্য কি কারণ ছিল? বঙ্গভঙ্গের বিরোধিতার প্রশ্নে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকার ধরন ছিল এই বিভাজনের প্রধান কারণ। চরমপন্থীরা চেয়েছিলেন এই আন্দোলনকে সারা দেশে একটা গণসংগ্রামের রূপ দিতে, কিন্তু নরমপন্থীরা তো সেটা চাননি। নরমপন্থীরা তখনও ব্রিটিশ প্রশাসনের ওপর আস্থা রেখেছিলেন এবং তারা বর্জন আন্দোলনকে কেবল বাংলা এবং বিদেশি পণ্যের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন। এই জন্য ব্রিটিশরা তাদের সাথে কি নীতি প্রয়োগ করেন, যেটা ইংলিশে একটা ইডিয়মও আছে, ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি বা গাজর এবং লাঠির নীতি। এটা নরমপন্থীদের তুষ্ট এবং চরমপন্থীদের দমন করার পদ্ধতি। এবার যখন নরমপন্থী এবং চরমপন্থী ভাগ হয়ে গেছে, কে কে ছিলেন নরমপন্থীতে? ছিলেন এস.এন. ব্যানার্জি, কে মিত্র, জি.কে. গোখলে, ফিরোজ শাহ মেহতা প্রমুখ। আর চরমপন্থীতে কে ছিলেন? লাল বাল পাল আমরা সবাই ছোটবেলা পড়েছি, আর অরবিন্দ ঘোষ। বন্দে মাতরম পত্রিকাটি বিপিনচন্দ্র পাল দ্বারা লিখিত ও সম্পাদিত করা হয়েছিল। বন্দে মাতরম পত্রিকা এটা। চরমপন্থীদের পদ্ধতি সেই সময় কি ছিল? তারা স্বরাজকেই মূল লক্ষ্য হিসাবে বিশ্বাস করতেন। রাজনৈতিক কর্মসূচি এবং সাধারণ জনগণের শক্তির ওপর বিশ্বাসী ছিলেন এবং তারা এটা বিশ্বাস করতেন যে একজন প্রকৃত জাতীয়তাবাদীকে দেশের স্বার্থে কষ্ট স্বীকার করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। এটাই ছিল চরমপন্থীদের নীতি বা পদ্ধতি। বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক একজন এক্সট্রিমিস্ট ছিলেন। লাল বাল পাল, তো ইনি অর্থাৎ বাল গঙ্গাধর তিলক বলেন, স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। এই লাইনটি ইম্পর্টেন্ট, হয়তো লাইনটা দিয়ে বলবে এটি কে বলেছিলেন, অ্যান্সার হবে বিজি তিলক। আচ্ছা, বিজি তিলক সম্পর্কে একটু জানা যাক। তিনি গণপতি এবং শিবাজি উৎসবের আয়োজন করেন। সেটা কোথায়? মহারাষ্ট্র। গণপতি এবং শিবাজি উৎসব মহারাষ্ট্রতে আয়োজন করেন।
ভ্যালেন্টাইন চিরল তাকে বলেছিলেন ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বা ভারতীয় অসন্তোষের জনক। এটিও সম্ভবত কোনো একটি পরীক্ষায় এসছে। ভ্যালেন্টাইন চিরল, তাকে লোকমান্য তিলক হিসাবেও ডাকা হয় বা তিনি পরিচিত। 1908 থেকে 1914 পর্যন্ত বার্মার মান্দালয় জেলে বন্দি করে রাখা হয়েছিল তাকে। মান্দালয় জেলে বন্দি থাকাকালীন তিনি তার বিখ্যাত গ্রন্থ গীতা রহস্য রচনা করেন। মান্দালয় জেলে, যেটি মায়ানমারের অবস্থিত, সেখানে তিনি গীতা রহস্য বইটি লেখেন। তার দুটি সংবাদপত্র ছিল, একটা ছিল মাহাট্টা বা মারাঠা, আর একটা ছিল কেসরি বা কেসারি। বিষয় হচ্ছে মাহাট্টা বা মারাঠা কিন্তু মারাঠা ভাষায় বা মারাঠি ভাষায় লেখেনি। মাহাট্টা বা মারাঠাটা লিখেছিল ইংরাজি ভাষায়, আর কেসরিটা লিখেছিল মারাঠি ভাষায়। তাহলে যেটা মারাঠা নাম বা মাহাট্টা নাম সেটাই লিখেছে ইংরাজি ভাষায়, আর কেসরি যেটা সেটা লিখেছে মারাঠি ভাষায়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় হিতবাদী নামক একটা সংবাদপত্র ছিল, যেটা লিখেছিল যেটা আর কি দ্বিজেন্দ্রনাথ ট্যাগর বা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। সঞ্জীবনী নামের পত্রিকা ছিল, যেটা কৃষ্ণ কুমার মিত্র দ্বারা পরিচালিত হয়। এবার একটা ব্যাপার, বয়কট যে কর্মসূচিটা নেওয়া হয়, বয়কট, এটা কিন্তু প্রথম ডাক দেওয়া হয়েছিল বা ঘোষণা করা হয়েছিল এই সঞ্জীবনীর মাধ্যমে। সঞ্জীবনীর থেকেই বয়কটটি প্রথম ডিক্লেয়ার হয়। আর দ্য বেঙ্গালি কার দ্বারা? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এবং এনার সাথে আরেকজন ছিল যার নাম হচ্ছে গিরিশ চন্দ্র ঘোষ। নেক্সট, এরপরে বঙ্গভঙ্গ সময় একটি চিত্র খুব আর কি বিখ্যাত হয়ে যায়, সেটা হচ্ছে 1905 সালের ভারত মাতার ছবি। তার 4টি হাত ছিল। 1905 সালে ভারত মাতার ছবি আঁকেন কে? অরবিন্দ্রনাথ ঠাকুর। স্বাধীনতা আন্দোলনের সময় জাতীয়তাবাদের প্রতীক হয়ে ওঠে ওই ছবিটি। তিনি ছিলেন ইন্ডিয়ান স্কুল অফ ওরিয়েন্টাল আর্ট 1907 এর প্রধান শিল্পী। এই সময় ঐক্য প্রদর্শনের কর্মসূচিও দেখা যায়। প্রথম কি ছিল? যে একে অপরের হাতে সবাই রাখি বাঁধে। রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি লেখেন, যেটি বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা। সুব্রমণ্য ভারতী সুদেশ গীতাঞ্জল নামক কাব্যগ্রন্থ রচনা করেন। বন্দে মাতরম গানটি রচনা করেন। সরকারি নিষেধাজ্ঞা ছিল সেই সময়, তাও সাধারণ মানুষ বন্দে মাতরম গানটি গান। এবং এটা আগের সেশনে, অর্থাৎ আগের যে আমরা ভিডিওটা করেছিলাম কংগ্রেস নিয়ে, সেখানেও বলেছিলাম যে 1896 সালে কলকাতায় প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়, 1896-এ। এইবার এই যে আন্দোলনটা চলছিল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যে চললো, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ নেতৃত্ব দেন। প্রথম যদি বলা হয়, পুনা এবং বোম্বেতে কে দেন? বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক। দিল্লিতে কে দেন? সৈয়দ হায়দার রাজা। মাদ্রাজে কে দেন? চিদম্বরম পিল্লাই। এবং পাঞ্জাবে কে দেন? লালা লাজপত রায়। এই 4টে নাম মুখস্থ রাখতে হবে। প্রাথমিকভাবে বলা হয় যে অ্যান্টি পার্টিশন কিন্তু মুসলিমরা মানে সমর্থন করেননি, ঠিক আছে? তখন একটি পার্টির জন্ম হয়, যেটাকে বলা হয় নিখিল ভারত মুসলিম লীগ বা অল ইন্ডিয়া মুসলিম লীগ। কি এই অল ইন্ডিয়া মুসলিম লীগ? পরবর্তীতে কিন্তু পাকিস্তান বিভাজনের ক্ষেত্রে এরা মানে ভীষণ বড় একটা ভূমিকা নিয়েছিল। 30শে ডিসেম্বর 1906 সালে, বঙ্গভঙ্গের পরের বছর 30শে ডিসেম্বর, নবাব খাজা সলিমুল্লাহ এবং আগা খান এটা গঠন করেন। আচ্ছা, এরপর আসছে 1909-এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটি সংস্করণ করেছিলেন মরলে এবং মিন্টো। কে ছিলেন? লর্ড মরলে ছিলেন ভারতের সচিব বা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, এবং লর্ড মিন্টো সেই সময় ছিলেন ভাইসরয়। এই লর্ড মিন্টোকেই বলা হয় সাম্প্রদায়িক নির্বাচনী ব্যবস্থার জনক বা ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট। এই সময় কি করেন এই মরলে এবং মিন্টো? মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করেন।
মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করেন বলেই কিন্তু মিন্টোকে সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয়। সাম্প্রদায়িক নির্বাচনের জনক। এক্সিকিউটিভ কাউন্সিল, ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে একজন ভারতীয় সদস্য করে রাখার বিধান দেওয়া হয়। সেই একজন প্রথম কে ছিলেন এক্সিকিউটিভ কাউন্সিলে থাকা ভারতীয় সদস্য? সত্যেন্দ্র প্রসাদ সিনহা। সত্যেন্দ্র প্রসাদ সিনহা প্রথমবারের জন্য ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের ভারতীয় সদস্য হিসেবে যোগ দেন। এটা অতটা ইম্পর্টেন্ট না, 16 থেকে 60 জন করা হয় লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য। এবার আসি 1911 সালের বঙ্গভঙ্গ রদ। সেই সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জই আমরা যে প্রথমেই পড়েছিলাম দিল্লি দরবার, সেই দিল্লি দরবারের তৃতীয় যে দিল্লি দরবার হয়েছিল 1911, সেই সময় রাজ্যাভিষেক কার হচ্ছিল? পঞ্চম জর্জের। সেই সময় প্রধান সিদ্ধান্ত কি ছিল? রাজা পঞ্চম জর্জ কর্তৃক বাংলা পুনঃ একত্রীকরণ ঘোষিত হয়। রাজধানী তৎকালীন সময় তো কলকাতা ছিল, সেইটার থেকে করে দেওয়া হয় দিল্লিতে। মানে 1911 সালেই কিন্তু রাজধানী কলকাতা থেকে দিল্লিতে চলে যায়। এইবার প্রায় শেষের দিকে এসে গেছে চ্যাপ্টারের, আর হয়তো 3-4টা স্লাইড বাকি। এই সময় কিছু বৈপ্লবিক কর্মকাণ্ড হয়েছিল, যেগুলো যাদের দ্বারা আর কি অনুষ্ঠিত করা হয়েছিল সেইগুলো পুরোপুরি ডিটো মুখস্থ রাখতে হবে। যেমন প্রথমে আসি 1890 সাল, বাল গঙ্গাধর তিলক কর্তৃক শিবাজি এবং গণপতি উৎসব আয়োজন করা হয়। তার 7 বছর পরে 1897 চাপেকার ভাতৃদ্বয় বা চাপেকার ব্রাদার্স, সম্ভবত নাম ছিল দামোদর হরি চাপেকার আর একজন বালকৃষ্ণ চাপেকার, এই দুইজন মিলে পুনার প্লেগ কমিশনার WC রান্ডকে হত্যা করেন। 1899 সাভারকার ভাতৃদ্বয় কর্তৃক পুনায় মিত্র মেলা হয়। 1899 যে মিত্র মেলাটা আর কি প্রতিষ্ঠা করা হয়। 1902 সালে সতীশচন্দ্র বসু, যতীন্দ্রনাথ ব্যানার্জি, পি মিত্র এবং বারীন্দ্র কুমার ঘোষের নেতৃত্বে অনুশীলন সমিতি গঠন করা হয়। 1906 সালে যুগান্তর দল প্রতিষ্ঠা করা হয়। এবার এই যে সমিতিটা এখানে গঠন হলো, এটাকেই পরে পাটনায় গঠন করে কে? শচীন সান্যাল। VD সাভারকার কর্তৃক মিত্র মেলা অভিনব ভারতের সাথে সোসাইটির সাথে একত্রীকরণ হয়। অর্থাৎ এই যে মিত্র মেলা প্রতিষ্ঠা হলো সাভারকার ব্রাদার্সের দ্বারা 1899-এ, তার 5 বছর পর অর্থাৎ 1904 সালে VD সাভারকারের নেতৃত্বে কি হলো? এটাকে অভিনব ভারত সোসাইটির সাথে এক করে দেওয়া হলো। নেক্সট হচ্ছে 1905, শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান হোম রুল সোসাইটি এবং ইন্ডিয়ান হাউস প্রতিষ্ঠা করেন। বঙ্গভঙ্গের বছরেই শ্যামজি কৃষ্ণ বর্মা হোম রুল সোসাইটি, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি এবং ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন। তিনি দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট নামে একটি পত্রিকাও চালু করেন। মাদাম ভিকাজি কামা 1907-এ ভারতীয় হিসাবে বিদেশে মাটিতে ভারতের পতাকা প্রথম উত্তোলন করেন। তিনি বন্দে মাতরম নামক একটি পত্রিকাও প্রকাশ করতেন। মাদাম ভিকাজি কামা। এটা কোথায় করেছিলেন? জার্মানির স্টুটগার্টে। আচ্ছা, এরপরে 1907-এর পরে 1908 আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা বা মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা, এটাকে ইংলিশে বলা হয় আলিপুর বম কনস্পিরেসি বা মানিকতলা বম কনস্পিরেসি। কি এটা? মুজাফফরপুরের একজন বিচারক ছিলেন যার নাম ছিলেন কিংসফোর্ড। এই কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেছিলেন দুজন, এক তো ক্ষুদিরাম বসু আর একজন প্রফুল্ল চাকি। কিন্তু ঘটনাক্রমে একটা ভুল হয়ে যায় তাদের মাধ্যমে। কি সেই ভুল? কিংসফোর্ড তো মরেনি না, তার বদলে দুজন নিরপরাধ মহিলা মিসেস কেনেডি এবং তার কন্যা হত্যা হয়ে যায়। তার ফলাফল কি হয়? প্রফুল্ল চাকি নিজে আত্মহত্যা করে নেন এবং ক্ষুদিরাম বসুকে মুজাফফর জেলেই ফাঁসি দেওয়া হয়। এই বিষয়ে একটা জিনিস এখানটায় এক্সট্রা পয়েন্ট হিসাবে জানার দরকার, যে কানাইলাল দত্ত সাক্ষী ছিলেন যে নরেন্দ্রনাথ গোস্বামী তাকে হত্যা করেন।
কানাইলাল দত্ত কিন্তু নরেন্দ্রনাথ গোস্বামীকে, যে সাক্ষী ছিল, রাজ সাক্ষী ছিল, তাকে হত্যা করেন। এরপর আসছি 1909 সালে মদনলাল ধিংরা কার্জনওয়ালিকে হত্যা করেন। অনন্ত লক্ষণ কর্তৃক AMT জ্যাকসন নিহত হন। 1910 সালে তারকনাথ দাস এবং GD কুমার ভ্যাঙ্কুভারে স্বদেশ সেবক হোম এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনাইটেড ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন। 1911 সালে VD সাভারকারকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলে পাঠানো হয়েছিল। VD সাভারকার, যে মিত্র মেলাকে অভিনব ভারত সোসাইটির সাথে মিলন করায়, সেই VD সাভারকারকে আন্দামান নিকোবরের সেলুলার জেলে পাঠানো হয়। 1913 সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা হয়। কে করেছিলেন? লালা হরদয়াল, সোহান ভকনা, বরকতুল্লাহ, পরমানন্দ এবং কাতার সিং। গদরের প্রথম সভাপতি ছিলেন সোহান ভকনা। এরপরে 1915 সালে বীরেন্দ্রনাথ চ্যাটার্জি কর্তৃক বার্লিন কমিটি গঠন হয়। তাহলে বার্লিন কমিটি কত সালে গঠন হয়? 1915, বীরেন্দ্রনাথ চ্যাটার্জি। এইবার একটি ঘটনার কথা আসি, কোমাগাতা মারু ঘটনা। এটা কি? কিছু শিখ ব্যবসায়ী মিলে কানাডা ভ্যাঙ্কুভারে রওনা হয়েছিলেন। এই ঘটনায় জাহাজটির 376 জন ভারতীয় যাত্রী ছিলেন, শিখই ম্যাক্সিমাম, যাদের মধ্যে প্রধানত শিখ ছিলেন। বৈষম্যমূলক অভিবাসন আইনের কারণে তাদের কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি এবং খুব যদি ভুল না হয় 2 মাস তারা সমুদ্রে জাহাজে আটক অবস্থায় ছিলেন। পরবর্তীতে তারা ভারতে ফিরে আসেন এবং বজবজ নামক এলাকায় এলে পুলিশ তাদের ওপর অত্যাচার চালায় এবং বেশ কিছু শিখ মারা যায়। এই ঘটনার পর থেকে ভারতীয়রা জাগ্রত হয় এই বৈষম্যমূলক বিষয়গুলো নিয়ে। এই জন্য কোমাগাতা মারু ইনসিডেন্ট ইম্পর্টেন্ট। শুধু এখান থেকে মনে রাখতে হবে কত সালে হয়? 1914 সাল। কোথায় গেছিল? কানাডায় গেছিল, ভ্যাঙ্কুভার কানাডায় গেছিল। বজবজ, যেটা বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গে আছে, বজবজে এসে জাহাজটি থেমেছিল এবং 376 জন ভারতীয় সেখানে ছিলেন। এরপর প্রথম বিশ্বযুদ্ধের এবং ভারত রক্ষা আইন। প্রথম বিশ্বযুদ্ধতে দুর্পক্ষ ছিল মিত্রপক্ষ এবং অক্ষশক্তি, মিত্রশক্তি এবং অক্ষশক্তি। মিত্রশক্তি কিন্তু জয়ী হয়েছিল, যার মধ্যে বেলজিয়াম, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, জাপান, রাশিয়া, আমেরিকা এরা ছিল। আর অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, জার্মানি, অটোমান সাম্রাজ্য এরা ছিল অক্ষশক্তিতে। এইবার ভারত রক্ষা আইন 1915 কি বলেছিল? মানে যাদের সন্দেহ হবে তাদেরকে গ্রেফতার করা যাবে। এটাই ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1915 মধ্যে বলা হয়েছিল। এটাকেই পরবর্তীতে, মানে ব্যাপার হয় না যে এটাকে আমি একটা টেম্পোরারি জিনিস বানালাম, পরবর্তীতে আমার খুব ভালো লাগলো তাই আমি এটাকে পার্মানেন্ট করে নিলাম। তো বিষয়টা অনেকটা ওরকম। ভারত রক্ষা আইন 1915 এটা ছিল টেম্পোরারি হিসাবে ওরা চালু করেছিল, কিন্তু পরবর্তীতে এর লাভ দেখে 1919 রাওলাট অ্যাক্ট নামক একটি স্থায়ী আইন দ্বারা প্রস্তাবিত করা হয়। এটাকেই ব্ল্যাক অ্যাক্ট নাম দিয়েছিল, ব্ল্যাক অ্যাক্ট। এটা ভারত রক্ষা আইনকে 1915 সালে ইন্ট্রোডিউস করার মূল লক্ষ্য কী ছিল? পাঞ্জাবে যে গদরপন্থী ছিল, গদারিয়ানস, তাদেরকে নিয়ন্ত্রণ করা বা তাদের দমানো। তো নরমপন্থীরা কি বলেছিল? যে নরমপন্থীরাও সমর্থন করেছিল এটাকে, চরমপন্থীরাও সমর্থন করেছিল। এবার নরমপন্থীরা কেন? কর্তব্যবোধ থেকে সমর্থন করেছিল। আর চরমপন্থীরা কেন? যে ওরা যেন স্বায়ত্ত শাসনটা ভবিষ্যতে দিয়ে দেয়, ওই স্বায়ত্ত শাসনের আশায় এটাকে চরমপন্থীরা সমর্থন করেছিলেন। 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা হয়। হোম রুল লীগ দুজন করেন, বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত। এবার এই দুটোর মধ্যে পার্থক্য কী? 1916 সালে বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত কর্তৃক দুটি পৃথক হোম রুল লীগ প্রতিষ্ঠা হয়। এই 1916 সালে বাল গঙ্গাধর তিলকও করেন, অ্যানি বেসান্তও করেন। 1920 সালে অর্থাৎ 4 বছর পর যখন বিজি তিলক মারা যান, তখন মহাত্মা গান্ধী কি করেন? হোম রুল লীগের নাম পরিবর্তন করে স্বরাজ্য সভা রেখে দেন। বিজি তিলক করেন কিন্তু
পুনাতে, যার সদর দপ্তর ছিল পুনাতে, তার হোম রুল লীগের। এটি প্রথমে প্রতিষ্ঠা হয়েছিল। মূল কার্যক্ষেত্র ছিল মহারাষ্ট্র, বম্বে শহর বাদে কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং বেরার। আর অ্যানি বেসান্তের হোম রুল লীগ মাদ্রাজে ছিল। মূল কার্যক্ষেত্র ছিল মাদ্রাজ এবং বম্বেতে। কিন্তু যদি বলা হয় যে এই দুজনের মধ্যে শাখা কার বেশি ছিল, তো শাখার দিক থেকে তিলকের লীগের থেকে বেশি ছিল অ্যানি বেসান্তের হোম রুল লীগ। এরপর আসছি লখনৌ অধিবেশন, যেটা 1916 সালে হয়েছিল অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে। এটা কেন ইম্পর্টেন্ট? এখানে হয় হচ্ছে লখনৌ প্যাক্ট। লখনৌ প্যাক্ট কি? লখনৌ প্যাক্টের মাধ্যমে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের আর কি মধ্যে এটা স্বাক্ষরিত হয় এবং চরমপন্থী নরমপন্থী আবার একত্রিত হয়ে যায়। দাবি কি ছিল এদের? স্বায়ত্তশাসন ও স্বশাসন, ইন্ডিয়ান কাউন্সিল বিলুপ্তি, বিচার বিভাগ ও শাসন বিভাগের পৃথকীকরণ, ভারত সচিবের বেতন ব্রিটিশ কোষাগার থেকে দিতে হবে, এক্সিকিউটিভ কাউন্সিলে ভারতীয়দের অর্ধেক সদস্য থাকবে এবং মুসলিমদের 1/3 প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ অ্যানি বেসান্ট করে। এটি একটি গুরুত্বপূর্ণ পত্রিকা এবং রচনাবলীর যদি দেখা যায়, নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ লেখেন অ্যানি বেসান্ট। আল হিলাল কার মাধ্যমে? আল হিলালটা কিন্তু উর্দু পত্রিকা ছিল, সাপ্তাহিক সংবাদপত্র উর্দু ভাষায়। মাওলানা আবুল কালাম আজাদ করেন। তিনি ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটিও লিখেছেন, মৌলানা আবুল কালাম আজাদ। কমরেড এটা ইংরাজি ভাষায় ছিল, সাপ্তাহিক সংবাদপত্র, এটাকে লেখেন মৌলানা মোহাম্মদ আলী। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই ছিল, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমরা মডার্ন হিস্ট্রি খুব দ্রুত শেষ করতে চলেছি, আর হয়তো 3টি কি 4টি চ্যাপ্টার বাকি রয়েছে। এরপর পরের দিন অন্য কোনো একটি ভিডিও এবং পলিটির আর্টিকেল সম্পর্কিত ভিডিও নিয়ে ফিরছি। থ্যাংক ইউ।